না 1971 সেভাবে স্মরণ করা হবে না, 71-এর সঙ্গে আরো 5টা জিনিস একসাথে মেলানো হবে, বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না, 7ই মার্চের কোনো চর্চা থাকবে না, কোনো ভাষণ থাকবে না। এইটা কি মানে আপনার কাছে এইটা যে এই সরকারের সকল ধরনের ল অ্যান্ড অর্ডার, বাজার এগুলি নিয়ন্ত্রণ করার চেয়ে এই সরকারের প্রধান কর্ম হয়ে দাঁড়াচ্ছে যে তারা কতটা আওয়ামী লীগের বিরোধী সেটা প্রমাণ করা। তারা তো কারোর কাছে ভোট চাইতেছে না, তাদের তো এই এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে চাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই 7ই মার্চ বঙ্গবন্ধু, আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনে? সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢোকার কথা ছিল না আসলে। আপনার টেকটা একটু শুনি স্যার। না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না। আর আপনারা যেভাবে বলছেন, নাবিন আপা বললেন যে এই সরকার পলিটিক্যাল না, আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন। এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না, এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সেই ধরনের একটা সরকার না, কিন্তু এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, এবং ইট ইজ আউট এন্ড আউট পলিটিক্যাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে, এর মধ্যে যেমন আইন শৃঙ্খলা, তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক, এগুলো সত্যি কথা। এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এর ব্যাপারে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে, কিন্তু এটা বললে এটা না কেন, ওইটা কেন আসছে না এজেন্ডায়, আমি বরং বলবো যে কেন আসবে না। কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না। এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত। এই অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু 91 সালে শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারই ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ওকে, ওইটার কাজ ছিল শুধুমাত্র একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, বাট এই গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের একটা গভর্নমেন্ট না, অন্তত আমরা সেভাবে দেখতে চাইবো না। এটা আপনি দেখতে চাইবেন না সেটা ঠিক আছে, কিন্তু এই সরকারের কাজ সংস্কার করা, মানে যে কারণে বাংলাদেশে বারবার এই ধরনের আমরা আটকে যাই, স্বৈরাচারের মুখোমুখি করি। কে দিছে এই সরকারের এই কাজ? জনগণ দিয়েছে। কেন এটা কি খালেদ ভাই, আমরা একটা গণঅভ্যুত্থানের পরে এই সরকারকে পেয়েছি, এবং যে কারণে গণঅভ্যুত্থান করতে হয়েছে, মানে যে কারণে বাংলাদেশে গণঅভ্যুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য। নট জাস্ট দ্যাট, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু ব্যাপারটা একেবারে এরকম না। শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য এই গণঅভ্যুত্থান ঘটে নাই, কারণ আমরা এরশাদকেও সরিয়েছিলাম এর আগে, তাই না? মানে এরশাদ আপনি এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি? তো এবারও কিন্তু তাহলে আপনি 34 বছর পরে আবার কেন একটা স্বৈর শাসকের কিংবা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন? এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্যে দিয়ে। সরকার যদিও 2008 সালের পরে নির্বাচন হয় নাই, কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে। ফলে ওই ব্যাকল্যাশটা ছিল বলে এবার আপনি খেয়াল করবেন, আপনার নিশ্চয়ই মনে আছে। মানে তুষার, আপনি একটু বোঝার জন্য আপনি বলেন, আমি একটু বোঝার জন্য, তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনা সরকার না, তার আগেও যারা সরকার এসেছে, খালেদা জিয়ার সরকার, তারাও স্বৈরতন্ত্র ছিল, এরকম আপনি বলতে চাচ্ছেন? আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে। যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে, তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত, অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্টও করেছে, কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি ধরে হয়তো সেই সরকারকে স্বৈরাচার বলা যাবে না, কিন্তু স্টেট কাঠামোর মধ্যে, সংবিধানের মধ্যে রয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে, বিশেষত দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা, এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং ন্যারেটিভের যে শক্তি, এই দুটো মিলে এখানে একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 3 অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নয়া রাজনৈতিক বন্দোবস্ত। তিনি কিন্তু এক দফার মধ্যে 3টা পার্ট আছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানোর রাস্তাটা, রোড ম্যাপটা পরিষ্কার করা, এটা কিন্তু এই ইউনূস সাহেবের যে সরকার, তার একটা প্রধান এজেন্ডা। আপনারা বলছেন, দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা ক্লিয়ার করাটাই হচ্ছে সরকারের কাজ। আপনার কাছে শুনেন, ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের এই ম্যান্ডেটটা, এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না? নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফ্যাসিস্টই হবে? সরি, প্রশ্নটা আরেকটু শেষ। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকারে এসেছেন তারা নির্বাচিত সরকার না, তারা গণঅভ্যুত্থান পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালীন জন্য দায়িত্বে এসেছেন? আপনার কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন, সেই সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না? এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি, জনগণকে যাদেরকে নির্বাচিত করবে, মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন, কিন্তু একমাত্র পদ্ধতি নির্বাচন, মানে এটা এখানে নাবিন আপা আছেন, উনি তো আচ্ছা, আমরা নাবিন আপাকে একটু জিজ্ঞেস করি। আপনার কাছে আচ্ছা আপনি শেষ করেন। হ্যাঁ, আপনি শেষ করেন। আমার এই লাইনটা শেষ না করলে, মানে আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানে দ্বিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন, অন্তত আপনি এই পর্যায়ে। আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্র হয়, শুধুমাত্র নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র করা যায় না। কারণ যদি তাই হতো তাহলে 2008 সালের পরে নির্বাচনের মধ্যে দিয়ে এরকম একটা ফ্যাসিজমের খপ্পরে আমরা পড়লাম কেন? এটা কিভাবে ব্যাখ্যা করব? মানে স্টেট ডেমোক্রেটিক না হওয়া বলতে আপনি কি বুঝাচ্ছেন? 2008 সালে তো গণতান্ত্রিকভাবেই শেখ হাসিনা নির্বাচিত হয়েছে, তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না? মানে
আপনি এটা পৃথিবীর ইতিহাস- precisely বলতে গেলে মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছিল, হ্যাঁ, এটা বলে হ্যাঁ, আমরা মোর অ্যাকুরেট হবে। হ্যাঁ, নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসছেন, তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসছেন, পরে ফ্যাসিস্টের পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। তাই বলে কি আচ্ছা। ব্যবস্থাটার দোষ হলো? আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন, এটা একটু ব্যাখ্যা করেন তো। স্টেট যদি ডেমোক্রেটিক না হয়, মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে। শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন, তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন, তিনি চাইলেই সংসদ তার কথা উঠে বসে, তিনি চাইলে সকল প্রতিষ্ঠান, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে। এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল, তখন কেউ একজন, কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই, কেউ একজন রিট করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন। তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছিল। আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে, তখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশনগুলো আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আমি আমি জনাব তুষার, আপনারে মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা, স্বাধীন। বিচার বিভাগ কারো উপরে, মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই। উচ্চ আদালতে তো বটেই, বাংলাদেশের সংবিধান এই গ্যারান্টি দেয়, বাংলাদেশে কোনো ট্রায়াল কোর্ট, কোনো সময় ট্রায়াল কোর্টের উপরেও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না। এটা সংবিধানের কোনো দোষ না, ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না। আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ, এটা হচ্ছে আমার টেক। আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু